শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিল ইসি। সেপ্টেম্বরের শেষাংশে হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ, আর তার আগেই হবে আসনের সীমানা চূড়ান্তকরণ। দুপুরের ব্রিফিংয়ে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, রোডম্যাপের প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জ রয়েছে। আরও জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বহুল আলোচিত রোডম্যাপ ঘোষণা। জানানো হয়, ভোট উপলক্ষে সাজানো হয়েছে 24 ধাপের কর্মপরিকল্পনা। অংশীজনের সাথে সংলাপ শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। বৃহস্পতিবার দুপুরে কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব। জানান, সেপ্টেম্বরেই নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট আর জিআইএস ম্যাপও। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। রোডম্যাপ অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা দেওয়া হবে অক্টোবরে। দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন আর চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর। আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএস ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচনের 2 সপ্তাহ আগে ব্যালট পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে ইসি। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে, আর পরের 15 দিনের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল সংশোধনের কথা ভাবছে কমিশন। 30 নভেম্বরের ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা। রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি। এছাড়া ভোট কেন্দ্র স্থাপন, ব্যালট বক্স, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক বিষয়ে তফসিলের আগেই চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। এআই, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন, এটা একটা ভোটের অন্তত 60 দিন আগে তফসিল জানিয়ে কমিশন বলছে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। সংযোজন হবে, বিয়োজন হবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদের সাথে কথা বলবো। তিনি নির্বাচনের পূর্ব প্রস্তুতি, সার্বিক কার্যক্রম নিয়ে আপডেটগুলো রাখছেন। নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রাসেল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলো, তার মানে তো বলতেই পারি ভোট নিয়ে যে সংশয়টা ছিল তা কি কিছুটা দূর হলো কিনা, এবং ভোটের কার্যক্রমও তো এর মধ্য দিয়ে শুরু হলো আমরা বলতে পারি? সেটি বলা যায়, তবে যেটির কথা আপনি বলছিলেন যে সংশয় দূর হলো কিনা বা কার্যক্রম, আসলে সংশয় কিংবা সংশয়টি আসলে নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। যদি রোডম্যাপের কথা বলেন, যে রোডম্যাপটি এখন দেয়া হয়েছে, এটি আসলে একটি নিয়মিত একটি কাজের অংশ। আপনি দেখবেন এর আগের যতগুলো নির্বাচন হয়েছে সেখানে বরং আর খানিকটা আগে রোডম্যাপ দেওয়া হতো। এবার যেহেতু 6 মাস হাতে রেখে রোডম্যাপ দেওয়া হয়েছে, এর আগের নির্বাচনগুলোতে আরও খানিকটা আগে দেওয়া হয়েছিল। তবে আমি যেটি বলতে চাইছি যে রোডম্যাপ এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও নির্বাচন কমিশন কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে ভোটের। আপনি দেখবেন যেটির কথা বলছে, সেপ্টেম্বরের মধ্যে তারা সীমানা নির্ধারণের কাজ শেষ করবে। কিন্তু আজকে রোডম্যাপ ঘোষণা হলেও এই যে শুনানি কিন্তু এরই মধ্যে চলছে, আপনি দেখেছেন, এবং আইনের যে খসড়া বা যেগুলো তাদের প্রস্তাবনা রয়েছে সেটিও তারা করে ফেলেছে। অর্থাৎ কাজের জায়গা থেকে তারা পিছিয়ে নেই। আর ভোটের কার্যক্রম বা সংশয় দূর হওয়ার ক্ষেত্রে সেটি আসলে যেহেতু দেশের এখনকার পরিস্থিতিটি ভিন্ন, ফলে নির্ধারিত যে 3 মাসের মধ্যে ভোট করতে হবে এই বাধ্যবাধকতার মধ্যে এখন কার্যক্রমটি নেই। ফলে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে, ভোটের পরিবেশের উপর নির্ভর করছে ভোট নির্ধারিত সময় হবে কি হবে না। যদি প্রেক্ষাপট এমন কিছু হয়ে যায় যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ নেই, সেটি পরিবর্তন হতেও পারে, কারণ এখনও তফসিল হয়নি। একমাত্র তফসিল হলেই বলা যায় যে পূর্ণদমে আসলে ভোটের যে পরিবেশ বা ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। রোডম্যাপটি আসলে কেবল একটি পরিকল্পনা মাত্র। জি রাসেল, আসলে এবারে কোন পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে ইসির পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, প্রস্তুতি কেমন রয়েছে? আপনি নিশ্চয়ই জানতে চাইছিলেন যে আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় কিংবা পিআরের মাধ্যমে হবে কিনা, সেটি নিয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকেও আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করার পরে তারা বলেছেন যে আসলে সেটি তাদের বিবেচ্য বিষয় না। এটি সত্যি, নির্বাচন কমিশন আসলে পিআর পদ্ধতিতে হবে কিনা সেটি নির্ধারণের তাদের সুযোগ নেই, কারণ তারা দেখবে বর্তমান আইন, সংবিধান এবং বিধিবিধানের আলোকে তারা নির্বাচনটি করতে চাইবে। সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে নতুন করে কোনো আইন দেয়া হলে সেই আলোকে তারা ছেড়ে চিন্তা করবে। যেহেতু এখন পর্যন্ত পিআরের কোনো সিদ্ধান্ত হয়নি কিংবা সেই ধরনের কোনো আইন হয়নি, ফলে নির্বাচন কমিশন সেই ধরনের চিন্তা এখনই করছে না।
পাশাপাশি যদি আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, এবারে রোডম্যাপের মধ্যে নতুন একটি বিষয় যেটি প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টাল ব্যালটকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বা অ্যাপস চালু করা হচ্ছে। তবে পোস্টাল ব্যালটের পদ্ধতিটি নতুন নয়, এটি অন্যান্য নির্বাচনেও হয়েছিল। আপনি দেখে থাকবেন 2024 সালের নির্বাচনে রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে সেই কার্যক্রমের উদ্বোধন করেছিলেন, কিন্তু সেই সব পোস্টাল ব্যালটগুলো ছিল আসলে এক ধরনের অলংকারের মতো, আসলে কথার মতো আসলে ছিল, কারণ ওই পোস্টাল ব্যালটের প্রতি সাধারণ মানুষের অত আগ্রহ ছিল না, সরকারিভাবেও অতটা প্রচার প্রচারণা করা হতো না, অতটা গুরুত্বও নেওয়া হতো না, সেখানে বেশ কিছু আইনি বাধ্যবাধকতাও ছিল। এবার যেহেতু একটু ভিন্নভাবে ভাবা হচ্ছে যে প্রবাসীদের ভোটগুলো আমলে নেওয়া হবে এবং বেশ খানিকটা আগেই তাদের ভোটের যে প্রক্রিয়া সেটিও সহজ করা হবে, এটি নিয়ে আমরা হয়তো একটু অপেক্ষায় থাকবো যে আসলে এই প্রবাসীদের জন্য যে পোস্টাল ব্যালটের চিন্তাভাবনা করছে কমিশন, সেটি কোন প্রক্রিয়া বা কতটা সহজ করে তারা ব্যবস্থা করতে পারেন। রাসেল, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশি পিআর পদ্ধতি দেশে কার্যকর হলে জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না জনগণ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে দল জন আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে তারাই আগামীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপোষহীন, এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে কয়েকশো মুক্তিযোদ্ধা অংশ নেন, স্মৃতিচারণ করেন মুক্তির লড়াইয়ের সাহসী দিনগুলোর। আমরা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি। অনুষ্ঠানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই এখন নানা দাবির নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না, এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে। রাজধানীর এক হোটেলে সেমিনারে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ওই থ্রেশহোল্ড ক্রস করতে হলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে। একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। নেতারা বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে 31 দফার আলোকে নারী, শিশু, শিক্ষা, সংস্কৃতি, কৃষি সহ মানুষের ভাগ্য বদলের চেষ্টা করবে বিএনপি। আমাদের ছেলেমেয়েরা মোস্ট ইন্টেলিজেন্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, আই টেল ইউ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ স্লোগানকে সামনে রেখে 10 দফা ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইশতেহার ঘোষণা করেন বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। লিখিত ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও বলা হয়, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করতে চায় ছাত্রদল। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়নের আশ্বাসের পাশাপাশি বলা হয়, পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলনের কথাও। তাছাড়া হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির আশ্বাসও দেওয়া হয়। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে।
এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকেই প্রচারে ব্যস্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন তারা। শিক্ষার্থীদের কল্যাণে কি করতে চান সেগুলোও তুলে ধরছেন লিফলেট ও হ্যান্ডবিলে। এদিকে প্রচারণায় আচরণবিধি মানা নিয়ে বিভিন্ন অভিযোগ করেছেন প্রার্থীরা। তারা বলছেন শুধু লিফলেট হ্যান্ডবিল দিয়ে প্রায় 40,000 ভোটার পর্যন্ত পৌঁছানো বেশ কঠিন। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করলেও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করা হয়। জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, একপাক্ষিক আচরণ করছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েও শঙ্কা জানান তিনি। যারা অনাবাসিক ভোটার, এদের সঙ্গে আমাদের দেখা হওয়ার সুযোগটা একটু কম। সো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। 24-25 সেশনে যারা এখানে এসেছে তারা একটা সিটের দাবি নিয়ে এসেছে। একটা ছাত্রর আবাসিক সংকট দূরীকরণটা প্রথম ইশতেহার থাকা উচিত। আমরা দেখেছি দীর্ঘদিন রাজনৈতিকভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখনো তাদের সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো নির্দেশনা দেয়নি সরকার। এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। দুপুরের আইএসপিআর এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত স্ট্যাটাস দেওয়া হয়। বলা হয়, ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। জানানো হয়, ভবিষ্যতে এই ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী মনে করে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে। 3 দফা দাবির বিষয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএসসি করার পরে তাকে পরীক্ষার মাধ্যমে, লেখা আছে স্পষ্ট, পরীক্ষার মাধ্যমে মেধাদানের মাধ্যমে সে পরীক্ষাটা স্ট্যান্ডার্ড হোক, কোনো অসুবিধা নেই। সেই পরীক্ষার মাধ্যমে যিনি টিকবেন তিনি নবম গ্রেডে যাবেন। অন্যান্য যে কাঠামোগুলো রয়েছে, অন্যান্য বিসিএস সহ অন্যান্য যে বিষয় রয়েছে, সেখানে যেমন পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় সেভাবে নিয়োগ। আমরা সেই সংশোধনের জন্য অলরেডি আবেদন করেছি, জনপ্রশাসনে আবেদন করেছি, শিক্ষায় বলেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আবেদন করেছি এবং তারা বলেছেন এটা রিভিউ করবেন, আমাদেরকে বলেছেন রিভিউ করবেন এবং আমরা মনে করি এটা রিভিউ করা উচিত এবং এই সংক্রান্ত কার্যক্রম মন্ত্রণালয় নিশ্চয় করছেন, আমাদের এরকম আশ্বাস দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনার ডিপ্লোমা বলছেন, ডিপ্লোমা আপনার শিক্ষাগত যোগ্যতা নাকি কোটা, আপনার কিভাবে দেখছেন? আসলে শিক্ষাগত যোগ্যতা না হলে তো সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কোটার কথা বলছেন। আসলে শিক্ষাগত যোগ্যতা আছেই দেখে কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন করতে পারে। আসলে আপনার এটা কিভাবে দেখছেন এবং এই ব্যাপারটা নিয়ে যদি আরেকটু খোলাসা করতেন। ডিপ্লোমা অবশ্যই একটা শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, তবে নবম গ্রেডের জন্য বিএসসি প্রয়োজন, এটা সরকারের সার্কুলার আছে, সারা পৃথিবীর নিয়ম এবং প্রকৌশলী ছাড়া কেউ প্রকৌশলী লিখতে পারেন না। তো সুতরাং ডিপ্লোমা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, এসএসসি শিক্ষাগত যোগ্যতা, এইচএসসি শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা করার পর বিএসসি করা সেটাও একটা সুযোগ রয়েছে, এটা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা। কিন্তু যেই পদের জন্য যেটি প্রয়োজন সেটি অবশ্যই তাকে এই সুযোগটা দিতে হবে, এটা আমাদের বক্তব্য, এটা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা। প্রকৌশল শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে ছিলাম আমরা। বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতার সাথে সমাধান করা হবে। সমাধানের লক্ষ্যে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি নিয়ে পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান এই সংক্রান্ত কমিটির সভাপতি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। আরও জানান, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতার সাথে সমাধান করা হবে। কমিটি 2 পক্ষের দাবি শুনে নির্ধারিত 1 মাসের মধ্যে যৌক্তিক সমাধানে পৌঁছতে পারবে বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এজন্য আন্দোলনের আর প্রয়োজন নেই। আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটা প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম। নিরপেক্ষতার সঙ্গে কারো
পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানেরা থাকবেন। মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্ব থাকবে। কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে কৃষিবিদ পদবি ব্যবহার করা বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি সহ 3 দফা দাবিতে আগারগাঁওয়ে ব্লকেট কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আগারগাঁও গোল চত্বরে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। শিক্ষার্থীদের দাবি, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এছাড়া ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। আরও বলেন, ডিপ্লোমার মেধার যোগ্যতায় পিছিয়ে থেকেও সুযোগ সুবিধায় এগিয়ে যা স্পষ্টতই বৈষম্য। প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান তারা। পরে সংবাদ সম্মেলন করে ব্লকেট কর্মসূচি শেষ করেন তারা। পাট গবেষণা কেন্দ্র 2 দিন আগে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, সেখানে 14তম গ্রেডে বিএসসির আবেদন করতে পারতেছে, কিন্তু 10তম গ্রেডে আবেদন করতে পারতেছে না। তাহলে বুঝেন কেমন একটা বৈষম্য। সবাই কৃষিবিদ টাইটেলটা ইউজ করতে পারবে না নামের আগে। যারা বিএসসি কৃষিবিদ শুধুমাত্র তারাই কৃষিবিদ টাইটেলটা ইউজ করতে পারবে। আমরা চাই অনতিবিলম্বে সরকার কৃষিবিদ পদবি সংরক্ষণের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানানো হয়, উপদেষ্টা পরিষদের 40তম বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া প্রতি বছর 17 অক্টোবর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত লালন শাহীর তিরোধান দিবস ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ে হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত 2টি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা পূর্বক খসড়া পরিমার্জন করা হয়। এই কন্টেইনারগুলো জমা পড়ে আছে চট্টগ্রাম বন্দরে, এগুলো সরিয়ে চট্টগ্রাম বন্দরে কার্যক্রমটা একটু গতিশীল করা যায়। তাছাড়া সেখানে আপনার লালদিয়া পোর্ট বা আরো যে টার্মিনালগুলো যে আছে, এই টার্মিনালগুলোর যে নির্মাণ কাজের এই অগ্রগতি, এগুলো নিয়েও মিটিংয়ে আলোচনা হয়েছে। জীবদ্দশায় ছেলের চাকরি দেখতে না পেলেও সন্তানের হত্যাকারীদের বিচার দেখতে চান মকবুল হোসেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এই কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের বাবা। অন্যান্য সাক্ষীরাও তুলে ধরেন আবু সাইদ হত্যার ঘটনার বিবরণ। জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পুলিশের অস্ত্রের সামনে দুহাত প্রসারিত নির্ভীক আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নিজে মৃত্যুকে আলিঙ্গন করলেও ঘুরিয়ে দেন জুলাই গণঅভ্যুত্থানের মোড়। 16 জুলাই বাবা মকবুল হোসেন যখন সন্তান নিহতের খবর পান, তখন আকাশ ভেঙে পড়ে মাথায়। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি হয়েছে এমনটা দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় জীবদ্দশায় দেখতে চান হত্যাকারীদের উপযুক্ত বিচার। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। বাবার এই জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ছেলে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের চান দৃষ্টান্তমূলক শাস্তি। 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল। এটা
এদিকে গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। র্যাব এবং পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন ৩ মাসের সময় আবেদন করেছিলেন। আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এছাড়া ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এর আগে ডিআরইউতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সেখানে যান তিনি। পরে আব্দুল লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরুদ্ধ করে সাধারণ জনগণ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেয়। তবে তাকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আপনারা জানেন যে গত ২ দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে তো প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করে দেওয়া হবে। প্রশাসনের প্রতি, আইনের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সে শ্রদ্ধার জায়গা থেকে প্রশাসন যে পদক্ষেপ নেবে আমরা যৌক্তিক হলে আমরা তার সমর্থন করবো ইনশাল্লাহ। আমি ১৬ জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে ১০০% সমর্থন করি। ইসরায়েলকে প্রযুক্তিগত সুবিধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ করায় ২ কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। বরখাস্ত হওয়া ২ কর্মীর নাম অ্যানা হাটল ও রিকি ফ্যামিলি। বুধবার এক ভয়েস মেইলের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। অ্যানা ও রিকির বিরুদ্ধে প্রতিষ্ঠানের নীতিমালা ও আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগে মঙ্গলবার মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির ৭ কর্মী। তাদের মধ্যে বাকি ৫ জন মাইক্রোসফটের সাবেক কর্মী। এর আগে মাইক্রোসফটের আজুরে সফটওয়্যার ব্যবহার করে পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের কল রেকর্ড করার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। সীমান্ত হত্যা বন্ধ, বলপূর্বক পুশিন ও চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। দুপুরে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনের সম্মেলন শেষে এই কথা জানানো হয়। পিলখানার শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক দাবি করেন কাউকে পুশিন করছে না ভারত, বরং স্বেচ্ছায় চলে এসেছে অনেকে। দুদেশের মধ্যে আস্থা বাড়াতে কাজ চলছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যার সঙ্গে যোগ হয়েছে অব্যাহত পুশিন। গেল ১ বছরে ভারতীয় নাগরিক, তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী সহ অন্তত ২,০০০-এর অধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত সমস্যা নিয়ে চলতি বছরের দ্বিতীয়বারের মতো বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক, যেখানে উত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা করে ২ দেশ। সীমান্ত সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে পুশিন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএসএফ প্রধান দাবি করেন পুশিন নয়, বরং কিছু মানুষ নিজেরাই ফেরত আসছে বাংলাদেশে। From my side there is a great exfiltration happening. People are coming back. They are coming back through proper channels. They are coming back through gaps, and they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the BGP. প্রশ্ন ওঠে সীমান্ত হত্যা, বিএসএফ এর মারণাস্ত্রের ব্যবহার নিয়েও। এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিজিবি বিএসএফ মহাপরিচালক। BSF personnel fires only and only as a last resort in the face of imminent threat to his life, in self-defense, irrespective of the nationality. In no situation, in no case, lethal weapon should be used, which would cause the death of that individual. That we have emphasized, and then the Excellency DG BSF, along with the delegation, assured us they would continue their highest effort so that loss of life doesn't take place. এক প্রশ্নের উত্তরে ২ বাহিনীর মধ্যে আস্থা বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর কথা জানান বিজিবি মহাপরিচালক। No border killing or whether the fencing should be there or not at the border. All these eventually, if resolved on the ground, they will immensely contribute in improving the relationship between two countries.
এছাড়াও মাদক, অস্ত্র, মানব পাচারের মতো সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিসুয়া এলাকায় চালানো হয় এই হামলা। একটি প্রাক্তন সেনা ব্যারাকে এই আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল ইকবারিয়ার। এতে ব্যবহার করা হয় 4টি হেলিকপ্টার। অনেক ইসরায়েলি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করে সাথে ছিল নানা অনুসন্ধানী সরঞ্জাম। 2 ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তারা। তবে এই হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি আইডিএফ। এর আগের দিন মঙ্গলবার একই এলাকায় হামলায় প্রাণ হারান 6 সিরীয় সেনা। ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতভর চালানো হামলায় 3 শিশুসহ কমপক্ষে 14 জন নিহত হয়েছে। এর মধ্যে দারেনিৎস্কি জেলায় একটি আবাসিক ভবনেই প্রাণ গেছে 12 জনের। ভবনটিতে এখনো চলছে উদ্ধার অভিযান। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মস্কোর ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার জেরে রাশিয়ার বিরুদ্ধে জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলেছে কিয়েভ। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা বুধবার ইউক্রেনের ছোড়া 102টি ড্রোন ভূপাতিত করেছে। সহসাই মূল্যস্ফীতি কমবে না। কঠোর মুদ্রানীতির কারণে স্বস্তি মিলবে না ব্যাংকের সুদ নিয়েও। এই বাস্তবতায় যদি বেসরকারি বিনিয়োগ ধাক্কা খায়, তা সামাল দিতে বিদেশি বিনিয়োগ আনতে হবে সরকারকে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর আক্তার হোসেন। সকালে পলিসি রিসার্চ ইউনিট PRI এর অর্থনীতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে যোগ দেন তিনি। এ সময় বক্তারা জিডিপির প্রবৃদ্ধি কমার জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেন। বলেন, নির্বাচন না হলে পুরোপুরি স্বস্তি ফেরা কঠিন। রপ্তানি ও রেমিটেন্সে ইতিবাচক ধারা থাকলেও চাপে ফেলছে বিদেশি ঋণ। জটিলতা বাড়িয়েছে ট্রাম্পের নতুন ট্যারিফ। এ সময় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, মূল্যস্ফীতি 4% নামানো গেলে ব্যাংকের ডিপোজিট রেট 6% থাকবে। তখন সুদের হার কমবে। তার মতে আলোচনায় থাকা ব্যাংকগুলো একীভূত করতে 20 থেকে 30 হাজার কোটি টাকা লাগবে। বেকারত্ব বেড়ে গেছে, এটাকে করার একমাত্র উপায় হচ্ছে এখন যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো। তবে আমাদের যে ডোমেস্টিক যে সেভিং আছে, এটা দ্বারা ইনভেস্টমেন্টটাকে বাড়ানো খুব মুশকিল। এই কারণে আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আনার প্রয়োজন, এবং বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য এখন বাংলাদেশ এনকারেজ করতেছে। নিজেদের বাঁধ নিজেরাই উড়িয়ে দিল পাকিস্তান প্রশাসন। বুধবার প্রবল বন্যা পরিস্থিতির মাঝে পাঞ্জাবে হয় এই ঘটনা। নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হয় মৌসুমী বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা আরেকটি বড় বাঁধের পাশে নির্মিত এই বাঁধটি। চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে পানির চাপ বেড়ে গেলে বিস্ফোরণ ঘটানো হয় প্রান্তিক বাঁধটিতে। বড় ক্ষতি এড়াতে পানির প্রবাহ ঘুরিয়ে দিতেই নেওয়া হয় এই পদক্ষেপ। ভয়াবহ বন্যার কবলে পাঞ্জাব। এতে পুরো প্রদেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। ভারতে একটি 4তলা ভবন ধসে কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মহারাষ্ট্রের পালঘর জেলায় হয়েছে এই দুর্ঘটনা। ধ্বংসস্তূপ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 2 জন হাসপাতালে ভর্তি। একদিনেরও বেশি সময় ধরে চলছে উদ্ধার অভিযান। এখনও হদিস মেলেনি 2 জনের। নিহতদের পরিবারকে 5 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। অনুমোদনহীন ভবনটিতে 50টি ফ্ল্যাট ছিল। এরই মধ্যে ভবনের নির্মাতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নকশা বহির্ভূত ভবন নির্মাণ সহ একাধিক ধারায় মামলা হয়েছে। মেক্সিকান পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়ল 2 সিনেটর। এক পর্যায়ে এতে যোগ দেন অন্যান্য আইন প্রণেতারাও। বুধবার এক পূর্ণাঙ্গ অধিবেশনের চরমে পৌঁছায় উত্তেজনা। প্রকাশিত ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার মাঝে একে অপরকে ধাক্কা দিচ্ছেন আলেহান্দ্রো আলিতো মেরেনো কার্নেদাস ও জেরার্দো ফার্নান্দেস নোরোনা নামের ওই 2 সিনেটর। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আইনসভার কার্যক্রম সমাপ্তির সময় মোরেনো অভিযোগ তোলেন বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি তাকে। এই অভিযোগ নিয়ে নোরোনার কাছে গেলেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।